সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্নমাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও আপনারা ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এছাড়া আগামীকাল শুক্রবার সকাল 6:50 পুনরায় এই অনুষ্ঠানটি প্রচারিত হবে। আমাদের এই আলোচনা অনুষ্ঠানটির বিষয়বস্তু নির্ধারিত হয়েছে পর্যটন, জ্বালানি সংকট এবং সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে। আমরা এই আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য দুজন বিশেষজ্ঞ আলোচক তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এ.কে.এম. বারী, তিনি একজন বিশেষজ্ঞ গবেষক। তাকে আমরা স্বাগত জানাই এ.কে.এম. বারীকে। ধন্যবাদ। এরপরে পরিচিত হই আমরা সিনিয়র সাংবাদিক, উনি একজন জ্ঞানী দূরদৃষ্টি সম্পন্ন সাংবাদিক। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি শাহীন চৌধুরী। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আজকে যে বিষয়গুলোর উপর আলোচনা করব সেই প্রসঙ্গে বলে রাখি যে আমাদের সংসদে বিতর্ক হচ্ছে। এই বিতর্কগুলো মার্জিত এবং সহনশীল চেতনার মধ্য দিয়ে আজকে এই বিতর্কগুলোর এবং সমাধান করার পথে এগিয়ে যেতে হবে। আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হলো যে আমরা একজন দূরদৃষ্টি সম্পন্ন এবং সংযত এবং অত্যন্ত বুদ্ধিমান এবং ধৈর্যশীল একজন প্রধানমন্ত্রী পেয়েছি, এবং প্রচারের চাইতে কাজের মাধ্যমে তিনি তা প্রমাণ করার চেষ্টা করেছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং চতুর্থ শ্রেণী থেকে সংস্কৃতি এবং খেলাধুলার সহ বিভিন্ন পদক্ষেপ, নারী শিক্ষা এবং উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ, শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই জন্য আমরা তাকে অভিনন্দন জানাই। আমরা এই দুজন আলোচকের কাছ থেকে আমরা শুনব। প্রথমেই শাহীন চৌধুরী, আপনি একজন বিজ্ঞ আলোচক। আপনি আজকে আমাদের এই যে জ্বালানি সংকটের কথা বলা হচ্ছে, এই জ্বালানি সংকটের কিন্তু আজকে যে মন্ত্রী আছেন, দায়িত্বে নিয়োজিত মন্ত্রী আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন আমাদের এখানে অনেক জ্বালানির কোনো অভাব নেই, কিন্তু পেট্রোল পাম্প এবং যেগুলো আছে গ্যাস স্টেশনগুলো আছে তারা এগুলো কিভাবে যেন এলোমেলো হয়ে আছে। কি এটার পরিস্থিতিটা কি, আপনি একটু বিশ্লেষণ করুন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনার মাধ্যমে মোহনা টিভির দর্শকদের ধন্যবাদ, এবং আমার সহ আলোচক অধ্যাপক বারী সাহেবকে ধন্যবাদ। তো এখন যে বিষয়টা আপনি বললেন, জ্বালানি সংকট নেই, মন্ত্রী এই কথা বলে কিন্তু পার পেতে পারেন না। মন্ত্রীকে সব ওয়েল ম্যানেজমেন্টের ব্যবস্থা করতে হবে। আমি যদি একটু স্ট্যাটিস্টিক দিই, বাংলাদেশে জ্বালানি যেটা নিয়ে এখন সবচেয়ে বেশি হইচই হচ্ছে সেটা কিন্তু আমাদের দেশীয় উৎপাদন। যেমন ডিজেল পুরোটাই আমদানি নির্ভর। বছরে ডিজেল আমদানি হয় 68 থেকে 70 লাখ টন, এবং জেপিআই, ফার্নেস অয়েল, কেরোসিন পুরোটাই আমদানি নির্ভর। কিন্তু অকটেন এবং পেট্রোল এটা কিন্তু আমাদের গ্যাস ক্ষেত্রের যে কনডেনসেট, ওই বাই প্রোডাক্ট আমাদের এখানেই তৈরি হয়। এটাকে রিফাইন করে ওটাকে পেট্রোল এবং অকটেন বানানো হয়। তাহলে এটা কিন্তু একেবারেই সংকট হওয়ার কথা না, এটার সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। অথচ এটাই সংকট দেখানো হচ্ছে। ডিজেলের নিয়ে কিন্তু আপনি কিন্তু কোথাও কোনো বাসের লাইন দেখেন না, কোনো পেট্রোল পাম্পের লাইন ধরে বাস দাঁড়িয়ে আছে এটা কিন্তু দেখেন নেই, এটা নাই। কিন্তু এইটা হচ্ছে কেন? এটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র। কী জন্য আমি বলবো, প্রথম দিকে সরকার, আপনার মনে থাকতে পারে মাসখানেক আগে যখন যুদ্ধটা শুরু হলো, এক সপ্তাহের জন্য সরকার কিন্তু একটা রেশনিং করেছিল যে প্রাইভেট কার 10 লিটার নিতে পারবে, বাস এত লিটার নিতে পারবে, বাইক এত লিটার নিতে পারবে। ওইটা করার পরে সবাই সমালোচনা করলো যে এটা করার কারণে দীর্ঘ লাইন হচ্ছে, কারণ বারবার তেল নিতে হচ্ছে। কিন্তু এখন তাহলে এরপরে গভর্নমেন্ট তুলে দিল, এখন কিন্তু প্রাইভেট কার আপনি ইচ্ছামতো তেল টাঙ্কি ভরে নিচ্ছে।
আপনার বাইক টাঙ্কি ভরে তেল নিচ্ছে, তাহলে কেন এরপরও দীর্ঘ লাইন? তার মানে হচ্ছে এই তেলটা নিয়ে মজুত করার একটা অসাধু প্রবণতা শুরু হয়েছে। আপনি ইতিমধ্যেই দেখছেন যে প্রতিদিন হাজার হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করা হচ্ছে, এমনকি বন্ধ পেট্রোল পাম্পেও হাজার হাজার লিটার জ্বালানি তেল থাকছে। তার মানে একদিকে পেট্রোল পাম্প মালিকরা একটা অংশ মজুত করছে, একদিকে কিছু অসাধু গাড়ির মালিকরা তাদের ধারণা ছিল যে জ্বালানি তেলের দাম বাড়বে, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় জ্বালানি তেল আর পাওয়া যাবে না, এই যে একটা কনসেপ্ট, সেই ভয়ে এটা মজুদের একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এই কারণেই কিন্তু এই ক্রাইসিসটা। আমি মনে করি যে ক্যাটাগরিক্যালি এখন আবার সেই রেশনিংটা শুরু করা উচিত, কারণ দীর্ঘ লাইন যেহেতু এমনই হচ্ছে, তাহলে রেশনিং নয় কেন? চাচ্ছেন যদি রেশনিং করা হয় হ্যাঁ, তাহলে তাহলে মজুদটা কম হবে, মজুদটা কম হবে। আপনি যে ট্যাঙ্কি ভরে তেল নিয়ে গিয়ে মজুদ করে আবার এসে লাইনে দাঁড়াচ্ছেন, এটা হবে না, এইটা অন্তত হবে না। আচ্ছা ঠিক আছে, এখন এখানে আরেকটু যোগ করি যে আমাদের এই গভর্নমেন্টের একটা দিক কিন্তু আমি ভালো দেখি। কারণটা কি, আপনি জানেন যে গ্লোবালি এখন কি সারা পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে, এমনকি খোদ আমেরিকাতেও কিন্তু 40% জ্বালানি তেলের দাম বেড়ে গেছে এই যুদ্ধ পরিস্থিতি, যেখানে ট্রাম্পের বিরুদ্ধে লক্ষ লক্ষ লোক ওখানে বিক্ষোভ করছে। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে কিন্তু সপ্তাহে 3 দিনের বেশি প্রাইভেট কার চালাতে দেওয়া হচ্ছে না। এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ, যেটা মানে অ্যাজ লাইক এস ইউরোপ, এশিয়ার ইউরোপ বলা যায়, তারাও কিন্তু এখন ওই গাড়ির নাম্বার প্লেট অনুযায়ী সপ্তাহে 2 দিন 3 দিন এরকম ভাগ করে দিয়ে, কিন্তু আমাদের সেটা করা হয়নি। কিন্তু এটা ঠিক না, এখন করতে হবে। হ্যাঁ, আমাদের করা হয়নি। তার মানে এটা আমি মনে করি সরকার একটা বড় সফলতা। রাত 8টা পর্যন্ত বোধহয় কোনো বাণিজ্যিক না, প্রতিষ্ঠান আজকে এটা যেটা ডিসিশন হয়েছে, এটা দোকান মালিক সমিতি, যে রাত 8টার পর থেকে দোকানপাট বন্ধ থাকবে। আসলে রাত 8টার পরে ঈদের সময় ছাড়া কিন্তু হয় না। আপনাকে ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আরো কথা বলবো, আপনার শুনবো আপনার কথা, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পাচার সম্পদের উপর আলোচনা করব এবং আনুষঙ্গিক আমাদের দেশের অভ্যন্তরীণ আরও কিছু বিষয় আলোচনা করব। আপনি প্রস্তুত থাকবেন। এখন আমি একেএম বাড়ির কাছে যাই। আপনাকে আমি ধন্যবাদ জানাই যে আপনি একজন গবেষক হিসেবে আমার কাছে একটি পেপার আপনি উত্থাপন করেছেন, আপনার গবেষণার বিষয়বস্তু। সেটি হলো বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আজকে একটা বিশাল অবস্থার মধ্যে নিয়ে যেতে হবে। বড় অবস্থা বলবো না, আমি বিশাল বলবো। বিশাল, কারণ আমাদের সংকট সমস্যা অনেক বেশি, অনেক গভীরে। আমাদের অর্থ সম্পদ সব লুটপাট হয়ে গেছে, এটা আছে। কি পরিমাণে গিয়েছে সেটা অকল্পনীয়। তা আপনি যেটা দিয়েছেন সেটা হলো পর্যটনের কথা। রাইট। এই পর্যটন খাতটি উপেক্ষিত, হয় কেউ বোঝার চেষ্টা করেনি, অথবা কেউ বুঝে না যে পর্যটন আবার কি, বেড়ানো। এখান থেকে কক্সবাজার ছুটি হলে তো সকলে বেড়াতে যায়, কিন্তু আসলে পর্যটন তা নয়। সারা পৃথিবীতে এমন একটি খাত যা থেকে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় সে সম্পর্কে আপনি বলবেন। চায়নার কথা বলবেন, মিয়ানমারের কথা বলবেন, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কথা বলবেন। আপনি তো এখানে যে হিসাব দিয়েছেন সেটা অকল্পনীয়। আপনি একটু বিশ্লেষণ করুন। থ্যাংক ইউ নান্ডু ভাই, আপনাকে। আমি 1 মিনিট এই জ্বালানির বিষয়টা 1 মিনিটেরও কম সময় বলবো। যে জ্বালানির বিষয়টা উনি যেটা বলছেন যথার্থ, তার সাথে আমি শুধু একটা অ্যাড করতে চাই যে যখনই যেখানে যে কোনো দুর্নীতি হয়, নীতি বা নৈতিকতা গর্হিত কাজ হয়, তার জন্য যদি একটা শাস্তির ব্যবস্থা না হয় তাহলে সেখানে এই জিনিসটাকে বন্ধ করা যায় না। 25,000 লিটার তেল জব্দ করলো একজন ম্যাজিস্ট্রেট, সেখানে যদি ওই যিনি এইটা মজুত করলেন তাকে মাত্র 10,000 টাকা জরিমানা করা হয়, তাহলে সে আরও উৎসাহিত হয়। এখন আমি জানি না এটা জব্দ যদি হয়ে থাকে তাহলে ওইটা বাজেয়াপ্ত করা হয়েছে, ঠিক আছে, কিন্তু তার শাস্তি হওয়া উচিত ছিল। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে চীনে গুঁড়ো দুধে মেলামাইন মিশানো হয়েছিল, তখন সারা বিশ্বে চীনের গুঁড়ো দুধ ইম্পোর্ট বন্ধ হয়ে গেছিল। সাথে সাথে চাইনিজ সরকার 7 দিনের মধ্যে ওই কোম্পানিকে খুঁজে বের করেছে, 1 মাসের মধ্যে তাকে ফাঁসির দণ্ডে ঝুলিয়েছে। একটা মাত্র শাস্তি, একটা মাত্র বিচার, সব মেলামাইন বন্ধ হয়ে গেছে। আমরা যদি এটা করতে পারতাম, সেইটাও করতে হবে, শাস্তি দিতে হবে, জরিমানা করতে হবে, এবং এদেরকে এই যে পেট্রোল পাম্প ওনার্স তাদের সবার রাজনৈতিক পরিচয় বের করতে হবে। কেন তারা করছে? শুধু কি আর্থিক লাভের জন্য করছে, না কোনো রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে কোনো বিপদে ফেলাবার ইস্যু করছে? এইটা একটু দেখা দরকার। আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনি থামুন। আচ্ছা, এখন আপনার কাছে আমি আসি, যে সেটি হলো যে আমাদের এখানে আপনি নিশ্চয়ই জানেন যে
বৈদেশিক যে টাকাটা আমাদের এখান থেকে পাচার হয়ে গিয়েছিল সেটার জন্য বর্তমান সরকার প্রধানমন্ত্রী তারেক রহমান একটা মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং গুরুত্ব সহকারে করেছেন। এইটার উপরে আপনি একটু বিশ্লেষণ দিন। ধন্যবাদ। আসলে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ইস্যু এই কারণে যে আপনি গত 15 বছরে আপনি জানেন যে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এটা হলো আপনার দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে যে একটা কমিটি ছিল সেই কমিটির রিপোর্ট আপনি খেয়াল করেন। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের প্রায় 4 বছরের 4 বছরের বাজেটের সমান। কিন্তু সেই টাকা উদ্ধারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো সাফল্য নেই। তারা দুই একটা দেশে চিঠি চালাচালি করেছে। শুধু তাদের যেটুক সাফল্য আছে যে ব্রিটেনে সাইফুজ্জামান চৌধুরী নামে আওয়ামী সরকারের এক সাবেক মন্ত্রী, তার 360টি বাড়ি পাওয়া গেল। সেই বাড়িটা ব্রিটিশ গভর্নমেন্ট বাজেয়াপ্ত করেছে, কিন্তু বাজেয়াপ্ত করলে ওটা নিলাম করে ওই টাকাটা তো আমার আনতে হবে, নাহলে তো আমি লাভবান হলাম না। সাইফুজ্জামান চৌধুরী ক্ষতিগ্রস্ত হলো ঠিকই, কিন্তু আমার তো এই সম্পদ তো বাংলাদেশের জনগণের লুটের টাকা, তো সেটা আনা হলো না। সুতরাং এইটা ছাড়া আমি ইন্টারিম গভর্নমেন্টের আর ওই তেমন কোনো উদ্যোগ আমি দেখিনি। অন্য আরও কয়েকটা দেশে তারা চিঠি চালাচালি করেছে, কিন্তু তারা 1 টাকাও রিকভারি করতে পারেনি। তবে এই পর্যায়ে আপনি যেটা আনছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান যেটা করেছেন যে তিনি এটা উদ্যোগ নেবেন এবং টাকা করতে পারবেন, আমি মনে করি যে এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা নেওয়া উচিত। যে চুক্তির বিষয়টাও সেটাও কিন্তু গুরুত্ব সহকারে হ্যাঁ নেওয়া উচিত। প্রয়োজনে কূটনৈতিক চ্যানেলে আলাপ আলোচনা করে যে দেশে টাকা আছে সেখান থেকে আনা, প্রয়োজনে কিছুটা ছাড় দিয়ে হলেও, কারণ ওই দেশের সঙ্গে আপনাকে একটা নেগোসিয়েশন আপনাকে যেতে হবে। আপনি 100% রিকভারি এখানে হবে না। এখানে যদি 60% হয় ওতেই আপনি খুশি থাকতে হবে। আপনার মনে থাকতে পারে যে এই নাজিব রাজাকের সরকারের পতনের পরে মাহাথির মোহাম্মদ নিজের দল থেকে বেরিয়ে গিয়ে অন্য একটা ছোট দলের নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন বৃদ্ধ বয়সে। তিনি কিন্তু নাজিব রাজাকের দুর্নীতির ম্যাক্সিমাম টাকা কিন্তু রিকভার করেছিলেন এবং তিনি 3 বছরের মাথায় আবার আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে উনি আবার চলে গেলেন। সো আমি মনে করি যে তারেক রহমান সাহেব যদি এই কাজটা করতে পারেন উনি অবশ্যই প্রশংসিত হবে এবং জাতি হিসাবে আমরা উপকৃত হব, কারণ আমাদের জনগণের টাকা সেটাকে ফিরিয়ে আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমরা আশা করি কোনো না কোনো পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে এবং বিভিন্ন চ্যানেলে যে এটা একটা অবস্থান হবে বলে আমরা মনে করি। আপনাকে ধন্যবাদ, আবার আসবো আমি। এবার আমি একেএম বারী সাহেবের কাছে যাই। আপনাকে আমি বলে দিচ্ছি যখন প্রশ্ন করবো তখন সেই প্রশ্নটারই উত্তর দেবেন। আপনি পরবর্তী সময় বলতে গেলে এই প্রশ্নের আর কোনো আবেদন থাকে না। বুঝতে পেরেছেন? মোজার্টের সোনাটা যখন শুনবেন ওর মাঝখানে যদি আপনি অন্য গান যদি সেখানে নিয়ে আসেন যে এটার উপরে কিছু বলে তারপরে আমি মোজার্ট অথবা বিটোফেন ধরবো, তাহলে তো ওটার আপনার এখন বলুন যে আজকে আমাদের এখানে এই খাতটা যে পর্যটনের খাত যে উপেক্ষিত ছিল, এটাকে কিভাবে আজকে বর্তমান সরকারে সেখানে তার সুদৃষ্টি আকর্ষণ করা যায় তার উপর আপনি বিশ্লেষণ দিন। পর্যটন একটা মন্ত্রণালয় আছে, কিন্তু বিমান এবং পর্যটন মন্ত্রণালয়। সর্বোপরি আমরা একজন ভালো প্রধানমন্ত্রী পেয়েছি যার অনেকগুলো চোখ আছে, দৃষ্টি আছে, চেতনা আছে। আপনি বিশ্লেষণ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ নান্ডু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি প্রথমে যে প্রশ্ন করলে আগে উত্তরটা দিয়ে অথবা আমার প্রশ্ন করার আগে ওনার প্রশ্নের উত্তরটা দেবে, তাই না? তাহলে ভালো হতো। হ্যাঁ বলুন। ঠিক আছে, আপনি কিছুটা বলেছেন যে পর্যটন বিশ্বের একক বৃহত্তম অর্থনৈতিক বা বাণিজ্যিক খাত হিসেবে পরিগণিত বিশ্বব্যাপী এবং কর্মসংস্থানের ক্ষেত্রে এটা দ্বিতীয় বৃহত্তম খাত। কর্মসংস্থান ইভেন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানে এটা দ্বিতীয় বৃহত্তম এবং তাদের একক বৃহত্তম খাতটা হচ্ছে স্বাস্থ্য খাত। একদম রিমোট ভিলেজে যদি 300 লোকও থাকে সেখানেও একটা হাসপাতাল আছে, তাদের স্বাস্থ্য সেবা আছে, সেই সেবার জন্য তাদের একটা বড় এমপ্লয়মেন্ট হচ্ছে স্বাস্থ্যে আর পর্যটনের দ্বিতীয় বৃহত্তম। সুতরাং আমাদের দেশে এটা অবহেলিত। আমি আপনাকে দু একটা কথা বলি যে সর্ববৃহত্তম খাত হিসেবে আমরা কিভাবে লাভবান হতে পারি বলুন। এখানে একটা আপনার পর্যটন 2010 সালে আমাদের মিস্টার রিফাই, খালেদ রিফাই সম্ভবত, উনি জাতিসংঘের পর্যটন বিষয়ক যে সংগঠন সেইটার সেক্রেটারি জেনারেল ছিলেন। আচ্ছা। উনি ইউএইর একজন নাগরিক, তো উনি পর্যটন উপরে যথেষ্ট ভালো ছিলেন, উনি কাজ করেছেন। ওই বছর 2010 সালে
পর্যটনের উপরে একটা স্লোগান, প্রত্যেক বছর একটা স্লোগান, 10 সালের স্লোগান ছিল এ ট্যুরিস্ট ইজ অ্যান এক্সপোর্ট। তখন এইটা মানুষের মধ্যে একটা ডিলেমার মতো হলো, ট্যুরিস্ট কি করে এক্সপোর্ট হয়? ট্যুরিস্ট তো আমার দেশে যখন ট্যুরিস্ট যায়, আমার দেশ থেকে যায়, সে তো এই দেশ থেকে আরো ডলার নিয়ে যায়। তাহলে সে আমার এক্সপোর্ট করার, আমি গার্মেন্টস এক্সপোর্ট করার তো ডলার যায় না, ডলার আসে। তাহলে এটা হলো কিভাবে? আপনি টু দ্য পয়েন্টে আসুন এখন- যে আমাদের দেশে ট্যুরিস্টদের আকর্ষণ করার জন্য এবং কি পরিমাণ আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করবো, এই যে আপনি লিখেছেন তো, জি, জি, সেই জি। জিনিসগুলোতে আসুন। না, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ। তো এখন আমার দেশে যদি একজন ট্যুরিস্ট আসে, সেই ট্যুরিস্টের $3 থেকে $500 খরচ করে। হ্যাঁ, খুব এই ভালো কথা। $500 কি করে তারা বিভিন্ন পরিষেবা ক্রয় করে, জি। খাবার খায়, রিক্সায় চড়ে, বুট পলিশ সোলারে পয়সা দেয়, এইভাবে সে খরচ করে, হোটেলে থাকে। আমি যেটা বলতে চাই যে আমাদের একটা বৃহত্তম বাজার হলো ভারত। জি। আমরা এই বাজারটাকে কখনোই ট্যাপ করার কথা চিন্তা করিনি, এই বাজারটাকে কাজে লাগাবার কথা চিন্তা করি। আচ্ছা আচ্ছা। আমার কাছে এখন একটা ভালো সময় মনে হয় যে ওই যে তোমার সার্ডির একটা উপন্যাস আছে, সেই উপন্যাসের প্রথম লাইনটা ছিল ইট ওয়াজ ওয়ার্স্ট অফ দি টাইম, ইট ওয়াজ বেস্ট অফ দি টাইম, ফ্রান্স রেভলিউশনের সময়কালের উপরে। তো এখনই আমি মনে করি যে এই সরকারের জন্য ইট ইজ দি ওয়ার্স্ট অফ দি টাইম, বেস্ট অফ দি টাইম। আমাদের নেইবার দীর্ঘ আমাদের এই যে অন্তর্বর্তী সরকারের সময় তারা অত্যন্ত কোল্ড রিলেশন মেনটেন করেছে বাংলাদেশ। কোল্ডটা আমি বলবো যে এটা হস্টাইলিটির পর্যায়ে চলে গেছিল, কোনো হয় নাই, কিন্তু ক্লাস হয় নাই, বাট ভেরি কোল্ড, ক্লোজ টু হস্টাইলিটি। এই সরকারের প্রতিটা পদক্ষেপে তারা স্বাগত জানিয়েছে, নির্বাচন জেতার পরে ওয়েলকাম করেছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে স্বাগত এবং তার দেশ ভ্রমণে আমন্ত্রণও জানিয়েছে নরেন্দ্র মোদী। আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী যদি ভারতে যান এবং ভারতীয় জনগণকে যদি শুভেচ্ছার প্রতীক হিসাবে বাংলাদেশে বিনা ভিসায় ভ্রমণ অধিকার দেয়, এবং সেখানে বিনা ভিসায় একটাই মাত্র শর্ত থাকবে যে তাদের ভারতীয় পাসপোর্ট থাকতে হবে, লোকটার ভারতীয় পাসপোর্ট, আমি ভারতের নাগরিক বললেই হবে না, ভারতীয় পাসপোর্ট থাকতে হবে, এবং ওই লোকটাকে মিনিমাম আমাদের যে বর্ডার দিয়ে যখন আসবে তখন তাকে $200 এনক্যাশ করতে হবে, যে এইটা এনক্যাশ করেই সে প্রবেশ পাবে। তারপরে সে আপনার আরো সংশোধন করে দিচ্ছি যে এই পর্যটনের বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী যাওয়ার প্রয়োজন নেই, পর্যটন মন্ত্রী মন্ত্রী যথেষ্ট। enough। এবং পর্যটন বিভাগের প্রথমে যারা আছেন তাদের সফর করে দুই দেশের চুক্তিনামাটাকে তৈরি করতে হবে, যে আমরা সহজ উপায়ে উভয় দেশে কিভাবে আমরা পর্যটন করে একে অপরের বন্ধুত্বকে যাকে আরো মজবুত, আরো ভালো করতে পারি। এবং তার মধ্য থেকেই আমাদের, আপনি চমৎকার একটি হিসাব দিয়েছেন, সেটা আপনি কিন্তু এখন পেশ করবেন, সেটা থেকে আমরা এক মাসে কত আয় হয় এটা অকল্পনীয়। উনি একটা দিয়েছে, উনি খুবই বলবেন। কনজারভেটিভ, দ্যাট ইজ ভেরি কনজারভেটিভ। সেইটা আপনি বলেন। 10 গুণ 20 গুণ বাড়বে। আমি আপনাকে এখানে বলছি, আপনি কিছুটা রিসিপ্রোসিটির কথা বলছেন, কিন্তু পর্যটনের কোনো রিসিপ্রোসিটি নাই, মানে দ্বিপাক্ষিকতা পর্যটনের স্বীকৃত না। কারণ হচ্ছে আমরা যখন গার্মেন্টস বিদেশে রপ্তানি করি, তখন আমার কিন্তু না, আপনি মূল কথাটা বলুন। আমার মূল কথা হচ্ছে যে আমি ভারত আমাকে ভিসা দেখ বা না দেখ, আমি ভারতীয় নাগরিককে ভিসা দিব, কারণ সে আমার দেশে পয়সা খরচ করবে, আমার দেশের ভাত খেয়ে যাবে, পয়সা দিবে, না। আমার দেশে বঙ্গবাজারে কেনাকাটা করবে, সে পয়সা করবে, হি ইজ অ্যান এক্সপোর্ট। আমার ওই ভারতীয় নাগরিকটা আমার এক্সপোর্ট। তার মানে এখানে কোনো চুক্তির প্রয়োজন নেই। চুক্তির প্রয়োজন নাই, তাহলে আমি কি প্রয়োজন? একতরফা ভিসা দেবো, চুক্তি হবে কেন? ওরা আমারটা দেখে যদি আমার ট্যাকটিস বুঝতে পারে, তাহলে আমার কাছে শিখে তারা চুক্তি করবে। মায়ানমার যখন থাইল্যান্ডকে একতরফা ভিসা দিয়েছে, চীন যখন নাকি স্টার্টিং আমেরিকা হিজ গ্রেটেস্ট ফো, আর বাংলাদেশ হচ্ছে ওই সময় দি মোস্ট রিসেন্ট কান্ট্রি, তাদেরকে ভিসা দিলাম। আমরা তো চীনকে অনারেবল ভিসা দেয় নাই, মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে দেয় নাই। না, আমি বিতর্কে না, যাচ্ছি। আমি আপনাকে বুঝাচ্ছি, আমি ব্যাখ্যা দিয়ে বুঝাচ্ছি যে চীন দ্বিপাক্ষিকতার কথা ভাবে না, চীন দেখছে তার রিজার্ভ। না, আপনি দ্বিপাক্ষিক প্রয়োজন নেই, আপনি তাহলে তাকে আমাকে জানাতে হবে যে তোমরা হ্যাঁ, আছো। ওই যে হ্যাঁ, যখন সেটা আমি বলেন। ভারতে যাব, বলে যে জনগণের সাথে জনগণের বন্ধুত্বের প্রতীক স্বরূপ ভারতীয় নাগরিককে আমি বাংলাদেশ ভ্রমণের জন্য শুভেচ্ছার প্রতীক হিসেবে বিনা ভিসায় বাংলাদেশে প্রবেশ অধিকার দিলাম, ভ্রমণ অধিকার দিলাম। এই কথা বললে ভ্রমণের পর্যটকের একটা বন্যা বসে যাবে, এবং ডলারের বন্যা দেশে হবে, এবং দেশের উন্নয়ন হবে। আচ্ছা, আপনি এখানে হিসাবটা বলুন তাহলে, মনে আছে আপনার? মনে আছে? বলুন। এটা নান ভাই খুবই কনজারভেটিভ হিসাব দিচ্ছি যে প্রথম দিন হয়তো 100 পর্যটক আসবে, কিন্তু এই 100 না প্রথম দিন। এখন আমি অনেক চিন্তা করে দেখছি যে অনেক আরো বিভিন্ন দেশ ঘেটে দেখছি যে প্রথম দিন যে আমি ঠিক মতো করতে পারি, প্রচার করতে পারি যে তোমাদের আমি বিনা ভিসায় বাংলাদেশ প্রবেশ অধিকার দিচ্ছে, তাহলে তারা মিনিমাম 1000 লোক আসবে।
সেটা আপনি- 10,000 লোকও হতে পারে। আপনি এটা বাদ দেন, আপনি 100 জনের হিসাবে কত টাকা আসে? 100 জনের উপরে যদি $20,000 200,000 তাহলে হ্যাঁ 20,000 200 হলে $2,000 না $20,000 ওখানে আপনি এখানে লিখেছেন প্রথম দিন আগত পর্যটক 100 জন, প্রাপ্ত ডলার 100 ইনটু 200 প্লাস 200, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে $20,000 $20,000 পরের দিন আসবে 150 ডলার হবে 30,000 তারপরে দিন যদি হয় $400 হবে 40,000 আপনি সপ্তম দিন 400 এলে অষ্টম আপনি দিন। হ্যাঁ অষ্টম দিনে হবে না, আপনি সপ্তম দিন এখানে 400 আসলে $80,000 হবে লিখেছেন। $80,000 হবে, তাই না? 4 দুগুণে হ্যাঁ। $200 করে। তো সুতরাং- $80,000 মানে এইগুলোর চাইতে অনেক বেশি বাড়বে। অনেক বেশি বাড়বে। এটা আমার ভেরি কনজারভেটিভ, কারণ আমাদের লোকরা বিশ্বাস করবে না যে এইরকম মানে খেপ দিলেই যে জাল ভরে মাছ আসবে, ইলিশ মাছ, কিন্তু সেটার জন্য আমি কিন্তু যমুনায় আপনি গেলে হবে না। আরো বেশি এগিয়ে যাচ্ছেন না কেন? আমাদের সারা পৃথিবীতে বহু জায়গায় আমাদের সেখানে আমি একটু এই প্রসঙ্গে এমবেসি একটু বলি, আছে, হ্যাঁ। আমাদের সেখানে হাই কমিশন আছে, তো না, না ভাই, তারাও তো আপনাকে- সেখানে কাজ করতে না, পারে। তারাও কাজ করতে পারে। আমি একটা জিনিস বলি, পর্যটনের জন্য প্রথমে একটা প্রায়োরিটি থাকে যে আমার কত সময় লাগবে এই দেশটা ভ্রমণের জন্য, কত পয়সা লাগবে। নেইবারিং কান্ট্রিতে যেতে সময় কম লাগে, ভ্রমণ খরচ কম লাগে, জি। এবং পয়সাও কম লাগে। ভারতীয়দের বাংলাদেশে আসতে যে খরচ, একজন আমেরিকার বাংলাদেশে আসতে তার চেয়ে বেশি খরচ। সুতরাং আমি মনে করি যে আমার যে মার্কেট, ভারত যে মার্কেট 140 কোটি মানুষের দেশ থেকে যদি আমার পর্যটক আসে, আমি 1 কোটি পর্যটক আনতে পারি। সুতরাং আমি এতদিন অনেক চেষ্টা করি। আমি নিজে আইটিভি বার্লিনের 24 সদস্যের দলনেতা হিসেবে গিয়েছি রান্নু ভাই। জি। সেখানে আমি 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাদের সামনে বক্তৃতা করেছি ক্যানভাসারের মতো। আমি তো 800 লোকও আনতে পারি নাই ইউরোপের থেকে। আমার লোক ডব্লিউটিএমে যায়, কিন্তু আমার যারা আসে ইউরোপ আমেরিকা থেকে, বাংলাদেশি এই যারা বংশোদ্ভূত নাগরিক, এখন আমেরিকান ইউরোপিয়ান, তারা আসবে সবসময়। তাদের জন্য আমার এইরকম খরচ করা, কিন্তু তাদেরকেও আমরা অনারেবল ভিসা দিয়েছি। আমরা 67 দেশের লোককে অনারেবল ভিসা দিই। সেটার আচ্ছা, আমাদের- তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমরা পর্যটক আকর্ষণের জন্য আমরা নিয়ম নীতি এবং আইনটা একটু উদার করব অবশ্যই, এবং হ্যাঁ। আমাদের জাতীয় স্বার্থের জন্য, জাতীয় স্বার্থের যাতে জন্য আমরা বেশি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আয় করতে পারি। তার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র যেটা 140 কোটির উপরে জনসংখ্যা, বিশ্বের সবচাইতে বেশি, এবং এই রাষ্ট্রকে, এই বন্ধু রাষ্ট্রকে, বা তারা আমাদের বন্ধু, তারা আমাদের দেশটাকে দেখার জন্য, আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, আমাদের সংস্কৃতি এবং আমাদের কালচার বোঝার জন্য, তাই না? তারা আসবে। মাত্র $200 খরচ করে এখানে আসবে। এই তো আপনার একটা এইটা প্রস্তাব। আমার- আচ্ছা, আপনাকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনার এই প্রস্তাবটা, আপনার এই গবেষণাটা আরও বিস্তৃতভাবে আপনি পর্যটন কর্পোরেশন এবং যিনি আমাদের মন্ত্রী মহোদয় আছেন এবং প্রধানমন্ত্রী মহোদয়ের দপ্তরেও আপনি এগুলো দিতে পারেন। আপনি সবসময় মনে করে রাখবেন যে যে কোনো বিষয় যদি ভালো হয় আমাদের দেশের জন্য, তাহলে দলমত নির্বিশেষে সকলে এটা ভালোভাবে গ্রহণ করবে বলে বিশ্বাস করি। আচ্ছা, ওই পার্লামেন্টে যারা বিরোধী দল, তারাও কি এটা মেনে নেবেন? না, এই প্রসঙ্গে একটু বলি, নিশ্চয়ই হ্যাঁ, মেনে এটা মেনে নেবেন। নেবেন হ্যাঁ, কিনা আমি নিশ্চয়ই, এই প্রসঙ্গে নিশ্চয়ই। একটু মেনে নিই। আচ্ছা, আপনি আমি বলুন ওনার এই সঙ্গে বিষয়ে। আমি আসলে একটু দ্বিমত পোষণ করছি। কারণটা কি, আপনাকে রাষ্ট্র টু রাষ্ট্র আপনাকে প্যারালালি হবে। আমরা ইন্ডিয়াকে দেব বিনা ভিসায় আসতে, আর আমাদের ভিসার জন্য আপনার মাসের পর মাস হয়রানি করবে। এটা তো হলো না, এটা তো উনি যেটা বলেছেন না, পাসপোর্ট তাকে থাকতেই হবে। আমি পাসপোর্ট তাকে থাকতেই হবে। আমি আপনাকে একটু বলে নিই। আচ্ছা, আচ্ছা, বলতে দেন। আপনাকে যে বলছি যে ভারত আমাদের যখন 20 লক্ষ মানুষের ভিসা দিয়েছে, আমাদের যখন ফ্রেন্ডশিপ ট্রেন চালু হলো কোনো এক পহেলা বৈশাখে, একদিনে শুক্রবার দিন অফিস খোলা রেখে, শুক্রবার দিন অফিস খোলা 340টা সিট ছিল নান্নু ভাই, প্রায় 20 বছর আগের কথা। আচ্ছা, আচ্ছা। সেই 340 জন লোকের কাছ থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়া যে যারা এই ফ্রেন্ডশিপ ট্রেনে যেতে চায় তাদেরকে, যারা আসবে তাদেরকে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আমরা 2 ঘন্টায় ভিসা রিসিভ করব, 4 ঘন্টা পরে বিকালে এই একই দিনে ভিসা পাসপোর্ট রিসিভ করছে, একই দিনে এই 340 জনের ভিসা দিয়েছে। বাংলাদেশ থেকে যে ট্রেনটা ওটা গেছে, একটা বিশেষ ব্যাপার, না না না, বিশেষ আমার এটা- কথা শুনেন,
বিশেষ করে ভাইয়া বাংলাদেশের 20 লক্ষ লোক শুনেন, ভারতে আমাদের যায়। শুধু ইন্ডিয়া কেন্দ্রিক পর্যটন আমরা হবে না। ভারতের মাত্র 7 আপনি লক্ষ যেটা লোক আছে। বলতেছেন যে ইন্ডিয়া কেন্দ্রিক পর্যটন করতে হবে, আপনি চায়নাকে ভিসা করে দেন না কেন? চায়নাকে তো দিয়েছি, আপনি চায়নাকে একজন দিয়েছি, ইন্ডিয়ান এসে এখানে খরচ দিয়েছি। করবে $200 আর একজন চাইনিজ আসলে করবে $2000 খরচ। আমি তো চাইনিকে কোথায় না আছেন এসব? করব না ভাই, আমি তাহলে কারোর জন্য আপনি তো দরজা করি পুরো না। অলরেডি গবেষণা দেখলাম চাইনিজদের যে জন্য আপনি ইন্ডিয়া অনারেবল ভিসা আছে, কেন্দ্রিক চাইনিজদের জন্য সকলের অনারেবল ভিসা আছে। এটা বাংলাদেশের জন্য চাইনিজদের একটা জন্য নতজানু পররাষ্ট্রনীতির আপনি কথা আপনি বলছেন। পর্যটনটাকে এগুলো- আরেকটু ভাবে চাইনিজদের জন্য অনারেবল শুনেন, ভিসা এখানে আছে। পর্যটনের- 67 দেশের মানুষের জন্য অনারেবল আপনি ভিসা মূল আছে, কথাই জানেন নাই। একমাত্র আমাদের নেইবার কান্ট্রির জন্য না, নাই। মূল কথাই আপনি জানেন না। এখানে পর্যটনের সবচেয়ে বড় বাধা হচ্ছে বাংলাদেশে বিমানবন্দরে হয়রানি, নিরাপত্তার অভাব, Right, বিনোদন কেন্দ্র নাই, অ্যামিউজমেন্টের ব্যবস্থা নাই। আপনি এগুলো বললেন না, এমনি আসবে এ দেশে বেড়াতে, রিক্সায় ঘুরে বেড়াতে। উনি যেটা যদি বলেছেন না আমার মনে হয় যদি যে না আসে তো আপনার কোনো লস নাই, আসলে দেখেন না পরীক্ষা করে, এটা দিয়ে দেখেন, ভিসা দেখেন। ওটা আপনি আমি যেটুকু আপনার আছে সঙ্গে সেটা একমত না। আসবে এবং amusement আপনি বাড়বে। এখন নান্নু ভাই কি বললেন, পার্লামেন্টের যে বিরোধী আচ্ছা দল- ঠিক আছে, আপনাদের দুজনের এই কথাতে উনি একটা প্রস্তাব দিয়েছেন, এটা হ্যাঁ, আমাদের সেটা উনি এটা দিতেই আমাদের পারেন। একটু দেখা কিন্তু আমি চেষ্টা ওনার এই করেছি। প্রস্তাবের আচ্ছা, সঙ্গে আমি একমত যে নই। প্রসঙ্গটা আপনাকে এই বলছিলাম, এই মত একমত না বলেই পর্যটন করে আমাদের দেশে হচ্ছে না। না, কারণ ডেঙ্গু পর্যটন জিওপিং কেন যখন হচ্ছে না দিয়েছিল, এটা আপনি 10 বলেন নাই। বছর মাও accept করে পর্যটন তার হচ্ছে কথা। না এখানে বিমানবন্দরে হয়রানির কারণে, এই সেই পর্যটন হয়রানি হচ্ছে না বলতে- নিরাপত্তা না, নাই আমি বলে, যেটা করছি সেটা পর্যটন করেন, নেই আর এখানে, বিনোদনের ব্যবস্থা নেই এখানে, এক্সক্লুসিভ জোন না নেই। না আপনি ও কি খালি উনি শুধু যেটা ভাত দিয়েছেন খাওয়ার জন্য $200 বিমানে আসবে না, $200 নিয়ে যারা আসবে ভাত না, খাওয়ার তারা জন্য by road পর্যটন আসবে, আসবে। তারা by আপনি road-এ দেখেন যেটা- দুবাই, কাতার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারা পর্যটন করে, মুসলিম কান্ট্রি, সেখানে সকল ব্যবস্থা আছে, সকল বিনোদনের ব্যবস্থা আছে, সেখানে নাইট ক্লাব আছে, আমাদের ইয়ে এখানে আছে, তো সব কিছু আছে। উনি আপনি যে সব দেখেন- দেশে প্রস্তাব থাকার দিয়ে পরে দিয়েছেন। আমেরিকার মতো দেশ না, আপনি- 44টা দেশকে অনারেবল ভিসা দেয়, 44টা দেশকে। আপনারা ভাবছেন যে বাংলাদেশের মতো তারা এরকম যাই কঠিন হোক, করছে? আপনি- ও যেটা 44টা বলেছেন দেশকে। সেটা আমি অত্যন্ত তো 2005 সাল নিম্নবিত্ত, থেকেই পড়া আচ্ছা যায়। নিম্নবিত্ত সাধারণ মানুষ যারা শিক্ষিত অধ্যাপক, স্কুল শিক্ষক, আত্মীয় স্বজন আছে, তারা আসবে। যাই হোক। এই দেশ থেকে চলে গেছে ওখানে, এই দেশটাকে দেখার জন্য আসবে। আপনি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন নিশ্চয়ই। আমি সেই দেশ অনেক সামগ্রিক বিশাল সামগ্রিক অবস্থার মধ্যে। 140 কোটি লোকের 140 দৃষ্টিকোণ থেকে কোটি আমি মানুষের বলছি, দিকে। তারাই আমার টার্গেট। আচ্ছা ঠিক তারাই আছে, আমার টার্গেট। আচ্ছা আবার আসবো আপনার কাছে। আমি যে প্রশ্নটা আপনার কাছে জিজ্ঞেস করছি সেটা হলো এই, যে আপনি জানেন নিশ্চয়ই যে আমাদের একটি সংসদ পেয়েছি, Right. এই সংসদের মধ্যে একটি বিরোধী দল আছে, শক্তিশালী বিরোধী দল, অতীতের যে কোনো সময়ের চাইতে। তা আমরা যে বিষয়টি আমরা আলোচনা করতে চাই, দুইজনই আলোচনায় অংশগ্রহণ করবেন, যে ছোটোখাটো বিষয় নিয়ে সংস্কার, সংশোধন, এইসব বিষয় নিয়ে দীর্ঘ সময় এখানে সময়টাকে নষ্ট না করে আরও অনেক কাজ আছে, যে কাজের দিকে দৃষ্টি দেওয়া দরকার। সুতরাং কার্যপ্রণালী, বিধি, ধারা, উপধারা এবং সংবিধান ভালোভাবে তার খুব স্টাডি করে শিখে তারপরে সেখান থেকে প্রশ্নগুলো উত্থাপিত হয়ে দ্রুত গতিতে নিষ্পত্তি হওয়া দরকার, তাই না? অবশ্যই, কমিটি অবশ্যই। কিভাবে হবে, তার তো সমস্ত নিয়মকানুন আছে, একটা নিয়ম আইন আছে। অবশ্যই। তো এইটার বিষয়ে আপনি একটু বিশ্লেষণ দিন। ধন্যবাদ। আসলে এটা গত কয়েকদিন যাবতই আমি সংসদ পর্যবেক্ষণ করছি। আমি এর আগেও টানা 20 বছর সংসদ কভার করেছি। আর সবচেয়ে শক্তিশালী বিরোধী দল এটা না, শক্তিশালী বিরোধী দল ছিল 1996 সালে, বিএনপির একাই 116 জন সংসদ সদস্য ছিল। আর এখানে জামাত সহ সব কিছু মিলিয়েও কিন্তু 77 জন। মানে সুতরাং, সংখ্যার দিক দিয়ে আর কি হ্যাঁ, শক্তিশালী। কিন্তু জামাতের ভয়েসটা বেশি, যে কারণে মনে হচ্ছে যে শক্তিশালী বিরোধী দল, এছাড়া আর কিছুই না। কিন্তু যে ইস্যুতে এখন বিতর্কটা চলছে, যে সংস্কার নাকি সংশোধন, এটা আমার মনে হয় না, ওই যে একটা কথা আছে না, যে ভাঙা কলসিটা বাজে বেশি, শূন্যপাত্র বাজে বেশি, সেই অবস্থা। সংস্কার এবং সংশোধন, এই বিতর্কটা আমি মনে করি যে আসলে সংস্কার শব্দটা কিন্তু জি গৃহীত, সর্বজন গৃহীত। আমরা সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের মিটিং সংস্কার প্রস্তাব আমরা অনুমোদন করেছি, বিএনপি প্রথম কিন্তু সেখানে স্বাক্ষর করেছে। তো হঠাৎ করে বিএনপি কেন আবার সংশোধন শব্দটা লাগাচ্ছে, আমার কাছে এটা বোধগম্য নয়। আপনি সংবিধান যেটা আপনি সংস্কার করবেন, সেটাই সংশোধন করবেন, সেটাই তো সংস্কার। এই শব্দ নিয়ে বিতর্ক, এবং এর আপনি জানেন যে এই আগামী 11 তারিখে 11 দল একটা কর্মসূচিও দিয়েছে, মানে এটা অনেক বেশি বাড়াবাড়ি হয়েছে। এটা খুব বাড়াবাড়ি, অবশ্যই বাড়াবাড়ি। পার্লামেন্ট রেখে যে আবার আন্দোলন, 1 মাসের একটা সরকার, 1.5 মাসের একটা সরকার, এখনই আন্দোলন। সরকারের ভিতরে আপনি পার্লামেন্টের বাইরে গিয়ে রাজপথে কর্মসূচি দেওয়া, এটা আমাদের এটা কিন্তু কাছে কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। মোটেই এটা কারণ ঠিক আজকে হবে যারা না। সংস্কারের কথা বলছেন বা সংশোধনের কথা বলছেন, এই দুই সরকারি দল বলেন আর বিরোধী দল বলেন, এটা তো উভয়ই জুলাই অভ্যুত্থানের পক্ষে, এমন তো না বিপক্ষের শক্তি। না, 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 না। জুলাই অভ্যুত্থানের কখনোই বিপক্ষের শক্তি আপনার ছিল আওয়ামী লীগ,
আওয়ামী লীগ তো বিতাড়িত, তারা এখন সংসদে নেই বিএনপি বা কখনো দেশে নেই। বলেনি যে আমরা এটাকে তো সুতরাং আমি মনে করি বাস্তবায়ন যে করব না। এই ইস্যুতে যে মানে সংসদ গরম করা হচ্ছে, এটা মানে বিতর্কের জন্যই বিতর্ক করা ছাড়া আর এটা কিছু হচ্ছে না। তাই। আপনাকে ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন আসছি, সেটা সংক্ষেপে অনেকগুলো প্রশ্ন উত্তর দিতে হবে। Please, হ্যাঁ। আপনি দেখুন, একটি অত্যন্ত ছোট খবর, দুজনই আপনারা খেয়াল করবেন, সেটা হলো যে আমরা যে মোটরসাইকেলগুলো আমরা দেখছি, একটা হেলমেট ব্যবহার করা, তাই না, নিরাপত্তার জন্য। Right. এবং আজকে পত্রিকায় খবর দেখে অবাক যে এই 250 টাকা দিয়ে একটা হেলমেট কিনে, যার কোনো নিরাপত্তা নাই, কিন্তু টোকা দিলেই ফেটে যাবে, সেটা 7,000 টাকায় বিক্রি করা হয়। তাহলে কি আজব দেশে আমরা বাস করছি? না, এটা তো হ্যাঁ? এটার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই আছে, এবং এটা তদন্ত হওয়া দরকার যে এটা কিভাবে 7,000 টাকা বিক্রি হলো, আসলে কি এটা ওটার মানে অবিশ্বাস্য মনে হয়। পণ্য মূল্য কত, এটা অবশ্যই এটা তদন্ত তার হওয়া মানে দরকার। সর্বক্ষেত্রে উনি যেটা বলেছেন, দুর্নীতিকে মূলোৎপাটন না করলে এগুলো থাকে না করলে এই সমাজে। আচ্ছা, আরেকটি বিষয় আপনারা দুজন আলোচনা, হামটা যেভাবে বিস্তৃত হয়েছে এই ছোট ছোট শিশুদের এই চিকিৎসার জন্য, আচ্ছা এটার কি কোনো পূর্ব প্রস্তুতি ওই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই নাকি এটার একটা মানে উদ্যোগ নেওয়ার বিষয় হলো গত প্রায় 1.5 বছরে, 1 থেকে 1.5 বছরে হাম, পোলিও, ডিপথেরিয়া, হুপেন কাশি, এই যে 6টা জীবন রক্ষাকারী টিকা আছে, এই টিকাটা উপেক্ষিত ছিল, মানে টিকা সেইভাবে দেওয়া হয়নি। মানে আগে যেভাবে এটা প্রচার করা হতো, করা হতো, সবাইকে উদ্বুদ্ধ করা হতো, সেটা করা হয়নি, যে কারণে এই টিকাদান কর্মসূচিটা কার্যত বন্ধই ছিল। এর প্রভাবে কিন্তু এখন হাম শুরু হয়েছে, এবং ইতিমধ্যেই আপনি জানেন যে প্রায় অর্ধশত শিশু কিন্তু মারা গেছে, এবং আজকেও কিন্তু আমি আপনার এই স্টুডিওতে আসার আগে দেখলাম হামে 4 জন মারা গেছে গত 24 ঘন্টায়। সেটা একটা ভয়াবহ ব্যাপার। কিন্তু আসার কথা হলো যে সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছে যে দ্রুত এই রোববার থেকে টিকা দেওয়া শুরু হবে, এবং টিকা আরও আমদানি করার উদ্যোগ নিয়েছে। কিন্তু সমস্যা হলো যে রোববার থেকে যদি শুরু করেন, এই টিকাটা দেওয়ার নিয়ম হলো 6 মাসের মধ্যে, কিন্তু যে শিশুটার বয়স 3 বছর পেরিয়ে গেছে, সে তো আর টিকার আওতার মধ্যে নেই। 2 বছরের মধ্যে এটা দেওয়া যাবে। 3 বছর যে শিশুটার বয়স পেরিয়ে গেছে, সে কিন্তু এই 6টি রোগের ঝুঁকি নিয়েই সে বেড়ে উঠবে। সুতরাং আজকে হামই যে শেষ হয়ে যাচ্ছে, এরপরে যে তার ডিপথেরিয়া হবে না, এরপর যে তার পোলিও হবে না, এরপর যে তার যক্ষ্মা হবে না, এর তো কোনো গ্যারান্টি নেই। কোনো টিকাই তো দেওয়া হয়নি, 6টা টিকাই দেওয়া হয়নি। এটা আমি মনে করি যে বিগত সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, তাকে আমি আইনের আওতায়, আজকে আপনার মাধ্যমে আমি প্রস্তাব দিচ্ছি, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হোক। এই জন্য অবশ্যই উপদেষ্টার দায় দায়িত্ব আছে সরকারের। আপনি যদি এটা স্বাস্থ্য অধিদপ্তরের কাজ, কিন্তু মূল তো উপদেষ্টা বা মন্ত্রী, রেসপন্সিবিলিটি কিন্তু তার। আমি আপনার মাধ্যমে আমি এই সরকারের কাছে আবেদন করি যে এর দায় দায়িত্ব বিগত তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমি আপনি বলুন প্লিজ। চমৎকার বলেছেন। শুধু একটা আমার একটু সংশোধনী আছে, সেটা হলো যে ওই 3 বছর বয়স হলে দেওয়া যাবে না বা 6 বছর বয়সে দেওয়া যাবে না, এটা মনে হয় সঠিক না। কারণ এই যে ধনুষ্টঙ্কার বা হুপিং কাশ, এটা আমাদের মধ্যে অনেক ইমিউনিটি ডেভেলপ করেছে বড় হয়ে গেলে, তাদের মধ্যে সম্ভাবনা কম থাকে। 6 বছরের একটা বালকও বা বালিকাও এটা নিতে পারবে, যেহেতু সরকার বলছে 10 বছর পর্যন্ত যাদের আছে তাদের সবাইকে দেওয়া হবে। এই মুহূর্তে এটা বিনা পয়সায় দেওয়া হবে, আর পয়সাটা 11 বছরের জন্য দেওয়া যাবে, এটাও দেওয়া যাবে, এটা দিতে পারবে। আর দিলে পরে তারা মোটামুটি নিরাপদ সেফ জোনে চলে যাবে, তারা সেফ জোনে চলে যাবে। তো এটা সরকার যে এত তাড়াতাড়ি রোববারই দিতে পারতেছে, এটাও একটা সৌভাগ্যের কথা। এটার জন্য সরকারকে ধন্যবাদ, সাধুবাদ দিতে হয়। এটা খুব ভালো। তবে এর মধ্যে আরও 2 কোটি টিকা বা 2 কোটি টাকার পরিমাণ টিকা আসবে, এটা মনে হয় যে সেটা আগামী দীর্ঘ সময় পর্যন্ত এটা চলতে থাকবে। তো এইটা যদি শুরু করা যায়, তাহলে হয়তো আগে 1-2 মাসের মধ্যে এই যে এটা যে মহামারী আকারে যেটা হয়েছে সেটা থেমে যাবে। আর আমি মনে করি যে এইটা মহামারী ডিক্লেয়ার করলে সরকার আন্তর্জাতিকভাবে কিছু সুবিধা লাভ করতে পারত, ইউনিসেফ থেকে কিছু সাহায্য পেত। সুতরাং যদি সরকার এইটাকে একটা সাময়িক একটা মহামারী আকারে এইটা ঘোষণা দিত, তাহলে আমার মনে হয় ভালো হতো। স্ট্র্যাটেজিক্যালি এটা একটা সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ সরকার থাকতে পারত। আচ্ছা, আরেকটি প্রশ্ন, আপনার খুব সাহায্য পাচ্ছে না, সুন্দর প্রস্তাব দিয়েছেন। তবু আমি পুরনো বিষয়টা আবার ফিরে যাই আপনাদের দুজন করে। আপনি এখানে একটা
আপনার যে পর্যটনের উপরে একটা বিরাট একটা হিসাব দিয়েছেন, সেগুলো আমরা এই করতে চাই না, আপনারা এগুলোই করবেন। এটা 4,27,00,000 বাংলাদেশি টাকায় সেটা এক সপ্তাহের মধ্যে আসে। এইটা একটা সাংঘাতিক ব্যাপার। এটার সাথে নামনবে আরো অনেকগুলো বেনিফিট আছে। সেটা হলো যে আমার এই যদি 4 লক্ষ পর্যটক আসে বা 1 লক্ষ পর্যটক আসে, তাহলে আমার 1 লক্ষ পর্যটক আসলে 10,000 লোকের কর্মসংস্থান হয়। হ্যাঁ, 10,000 আপনার শিক্ষিত ওই হিসাব তরুণের ঠিকই আছে, কর্মসংস্থান। কিন্তু উনি যেটা বলেছেন, ওটার যে- কথা আমি বলি, ওনার কথা বলি। না, উনি যে কথাটা বলেছেন যে ভারত বাংলাদেশ, তাই না, এই দুই দেশের মধ্যে কিছু না কিছু সমস্যা, কন্ট্রাডিকশন, ভুল বুঝাবুঝি আছে, যার কারণের জন্য হবে কি যে এইটা একটা জনগণের কাছাকাছি এসে এটা আপনার প্রস্তাবটা হতে পারলে ভালো হতো, কিন্তু কতটা সেটা বাস্তবসম্মত হবে সেটা উনি কিছুটা বলেছেন। তবে আমি মনে করি, আমি আপনাকে বলি, আমি তো 20 বছরের উপরে পর্যটন নিয়ে কাজ করেছি। জি। আমি একদিন কাজ করি। এই যে এখন যে 67 দেশে দিয়েছে, এইটার বাংলায় করেছিল, গেজেট হয়েছিল, সেইটার বাংলার ইংরেজি অনুবাদটা আমি করে দিয়েছি, তারপরে সেটা ইংরেজি গেজেট হয়েছে। আমি পর্যটনের আইটিভি বার্লিনে 2012 সালে 24 সদস্যের ডেলিগেট লিড করেছি। পর্যটন নিয়ে আমার ব্যাপক বিস্তৃত আছে। আমার এয়ারপোর্টে কি হয় না না হয় সেটা আমি অনেক ইতিহাসে অনেক ঘটনা জানি, কিন্তু এটা অনেক ব্যাপক, সেই সময় আপনার এখানে নাই। কিন্তু আমি বলছি যে এয়ারপোর্টে সব কিছু করতে হবে। আমার ভারত ভিসা দেয় কি না দেয়, আমি না দেওয়ার সময় ভারত ভিসা দিয়েছে 20 লক্ষ, আমরা তো 10 লক্ষ লোকেরও ভিসা দিতে পারি নাই। সুতরাং আমি এখন চাই যে আমি ফ্লাড গেট ওপেন করে দেবো, প্যান্ডোরাস বক্স আবার আমার জন্য ওপেন হয়ে যাবে। আই উইল ওপেন দি ফ্লাড গেট ফর টুরিস্ট, অ্যান্ড আমার জন্য ডলারের প্যান্ডোরাস কিন্তু বক্স কথাটা হলো কি যে আপনি তো এটা উনি বলেছেন যে আপনি আমি তো বলি, খুলে এখানে দিলেন, একটু যোগ করি আপনি খুলে যে- দিলেন, কিন্তু কথাটা হলো যে নিরাপত্তার একটা প্রশ্ন কিন্তু নিরাপত্তার এখানে প্রশ্ন, সেইটা যদি বলেন আরো না, তখনও- আপনি গভর্নমেন্টের এটা বললে তো ইমেজের হবে প্রশ্ন। না, না, আপনি না, একটা নিরাপত্তা, আমাদের নিরাপত্তা অভ্যন্তরীণ, কোন নিরাপত্তা? আপনার নিরাপত্তা সেখানে হতে পারে, কারণ আমাদের অভ্যন্তরীণ আপনি এমন কোন গত শক্তি 15 আসতে বছরে- পারে, এমন কোন শক্তি আসতে পারে যেখান থেকে আপনি তো ছেড়ে প্যান্ডোরা বাক্স হলে ছেড়ে দিলেন, বর্ডার দিয়ে আপনার এখান থেকে 2 লক্ষ একদিনে আসছে। নান্নু ভাই, আপনারা আমাকে ভুল বুঝতেছেন। দেশে কি আইন কানুন নাই? বর্ডারে যেখানে লোক আসতে পারে, প্রত্যেকটা লোক পাসপোর্ট দিবে, $200 এনক্যাশ করবে, এনক্যাশমেন্ট সার্টিফিকেট সহ পাসপোর্টটা হাজির করলে তাকে 7 দিনের ভিসা দেওয়া হবে। তাহলে আমি যদি আপনারা মনে করেন যে আমি কোনো বর্ডারে রাখতেছি না, উনি তো শোনেন, উনি আমি বলছেন বলি, আমি- যে উনি উনি তো যেটা বলছেন, $200 জমা দিয়ে তারপরে আপনার $200 জমা দিয়ে ওই টাকা আর উনি ফেরত নেবেন না। না অবশ্যই নেবে, গভর্নমেন্টকে বাংলাদেশি জমা টাকা দিয়ে নিবে, আসবে। বাংলাদেশি টাকা নিবে। যাই হোক, এখন ফেরত নেবে না কেন? শোনেন, উনি বাংলাদেশি টাকা উনি নিবে। যেটা বলতেছেন এটার সঙ্গে গভর্নমেন্টের ইমেজ ভয়াবহ রকম ক্ষতিগ্রস্ত হবে। কেন ক্ষতিগ্রস্ত হবে? কারণ গত 15 বছরে এই দেশে ইন্ডিয়া একটা মানে পকেট সরকার বসিয়ে রেখে এখানে যা ইচ্ছে তাই করেছে, এবং জুলাই অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, অনেকটা ইন্ডিয়ার বিরুদ্ধে। আপনি হঠাৎ করে ইন্ডিয়াকে ওপেন করে দিলেন, এমনিতেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার আছে যে ইন্ডিয়ার সমর্থন নিয়ে বিএনপি পাওয়ারে আসছে। এটা কোনো ওপেন না, আমি তো রেস্ট্রিক্টেড ভিসাই দেব, বর্ডার ভিসাটা দেব। প্লিজ আপনি আমাকে শেষ করতে দেন। হ্যাঁ, প্লিজ গো আপনি অ্যাহেড। একতরফা বলেন না। এমনিতেই অপপ্রচার আছে যে ইন্ডিয়ার সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় আসছে এবং ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ভালো করার জন্য আসছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য আসছে। এইরকম অপপ্রচার যেহেতু মাঠে আছে, আর আপনি ইন্ডিয়াকে বর্ডার খুলে দেন আর আমাদের ইন্ডিয়া ভিসা না দিই, তাতে মানে বলবে যে এই তারেক রহমানের সরকার শেখ হাসিনার চেয়ে অনেক বেশি নতজানু সরকার, অনেক বেশি প্রো ইন্ডিয়ান সরকার। সো এই ইমেজ তারেক রহমান নিতে যাবেন না, আমার বিশ্বাস। আচ্ছা, আমরা ঠিক আছে, আমরা অন্য একটি প্রসঙ্গ এখন আসি। এটা আমাদের আমি ভারত সরকারের যে সমস্ত বক্তব্য আমি করেছি এতদিন, লক্ষ্য করেছি যে এই যে বর্তমান যে রাষ্ট্রদূত চলে যাচ্ছেন, উনি 3 থেকে 4 বার বলছে খুব তাড়াতাড়ি বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে, এবং বিশেষ করে যে সমস্ত তরুণরা ইউরোপিয়ান বা অন্য দেশের ভিসা নিয়ে আসে তাদের ভিসা তাড়াতাড়ি যাতে পায় সেই ব্যবস্থা করা হবে। তারাও ভিসা দেবে, কিন্তু কথা হচ্ছে যে আমি ওই শর্ত দিয়ে করতে চাই না, কারণ আমার এটা হল ব্যবসা। আচ্ছা, ঠিক আছে, ট্যুরিজম ইজ এ বিজনেস, আমার কাছে ট্যুরিজম ইজ বিজনেস, নট আমি চীনের কথা বলছি। না, ঠিক আছে, আপনি অনেকক্ষণ বলেছেন, আপনি অনেক বলছেন, নাকি স্টপ করেন। আচ্ছা শুনেন, একটি বিষয়ে আমরা আরেকটি, আমাদের সময় কিন্তু নাই, প্লিজ। আচ্ছা আপনি এখন চিন্তা করেন অন্য একটা প্রসঙ্গে যাই, প্লিজ। বিশ্বকাপ। এই যে বিশ্বকাপে যে আমরা যে খবর দেখলাম, অ্যাপোক্যালিপস, বুঝতে পারছেন? অ্যাপোক্যালিপস, ইটালি আউট হয়ে গেল। আর এই শব্দটা আমি ভুলে গিয়েছিলাম যে আমি রোমে আছি কিনা,
ইটালিয়ান শব্দ, অ্যাপোকালিপস, মহাপ্রলয়। মহাপ্রলয় মানে আর ইটালি নাই, ইটালি নাই। বিশ্বকাপে ইটালি নাই, এবং তাদের কান্নার রোল পড়ে গেছে। আর আনন্দের রোল পড়েছে বসনিয়া হার্জেগোভিনা, তাই না? এটা আসলে- সুতরাং ফুটবল খেলার ক্ষেত্রে, আমাদের দেশীয় খেলার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, শিশুদের এবং ছোট ছোটদের বাধ্যতামূলক করেছেন, তা আমরাও মনে করি যে আমাদের এখানে আর মহাপ্রলয় হওয়ার সম্ভাবনা নেই, বরং Apocalypse, হ্যাঁ। আমরা এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব, বিশ্বকাপেও আমাদের দেশ এখান থেকে যাবে। আপনাদের ধন্যবাদ দুইজনকেই, চমৎকার আলোচনা, পর্যটন, আপনি অনেক যুক্তি দিয়েছেন অন্যান্য বিষয়গুলোকে, সকলেই ধন্যবাদ। সুধী দর্শক, আপনাদেরকে অজস্র ধন্যবাদ, আবার দেখা হবে, শুভরাত্রি।